Assalamu alaikum and hello everyone. I hope all of you are doing well. Welcome back to another brand new video tutorial of Principles of Economics, which is going to be the last tutorial of this course. So let's move on to the slides. So here we will talk about money, and our first topic is money and monetary policy. So if we talk about money, ortho, so money is the set of assets in an economy that people regularly use to buy goods and services from other people. So অর্থটা কি আসলে? মানি বলতে আমরা বাংলায় বুঝি যে টাকা, বাট আসলে কি মানি মানে টাকা? নো, এটা হচ্ছে আমাদের দেশের জন্য আমরা বলতেছি যে এটা হচ্ছে টাকা, বাট মানি এক্সাক্ট যে অর্থটা সেটা হচ্ছে মানে মানি শব্দের যেই অর্থ সেটা হচ্ছে অর্থ। তো মানি হচ্ছে একটা সেট অফ অ্যাসেটস যেটা আমরা ইকোনমিতে ইউজ করি। আমরা সাধারণ মানুষজন কি করার জন্য? টু বাই গুডস, গুডস কেনার জন্য, বিভিন্ন পণ্য কেনার জন্য এবং বিভিন্ন সেবা নেওয়ার জন্য অন্যান্য মানুষ থেকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে অর্থ। মেইনলি এটা হচ্ছে একটা বিনিয়োগের মাধ্যম যেটা দ্বারা আমরা পণ্য এবং সেবাটা লেনদেন করি। তো it has some functions. We will discuss about three functions out there: medium of exchange, unit of account, and store of value. So medium of exchange বলতেছি আমরা মানিকে কেন? Because a medium of exchange is an item that buyers give to sellers when they want to purchase goods and services. A medium of exchange is anything that is readily acceptable as payment. তো ফার্স্ট অফ অল যেটা বললাম, বিনিয়োগের মাধ্যম হিসেবে আমরা মানিকে ব্যবহার করি কিভাবে? Money can be anything. If we focus on the last line, that a medium of exchange is anything that is readily acceptable as payment. Payment হিসেবে যেটা acceptable. It can be a cash, it can be a card. হ্যাঁ, একটা বিনিয়োগের মাধ্যম, সেটাকে আমরা মানি বলতেছি। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট। A unit of account is the yardstick people use to post prices. তো এটা হচ্ছে আমরা বলতেছি যে মূল্য পরিমাপের একটা একক, যাকে আমরা বলতেছি ইউনিট অফ অ্যাকাউন্ট। কিভাবে? এটা দ্রব্যর একটা মূল্য নির্ধারণ করবে। যে আমরা যদি আমাদের দেশের হিসেবে বলি যে একটা জিনিস সেটার দাম এত টাকা, এটার যে আমরা একটা পরিমাপের একক ধরতেছি, টাকা হিসেবে বলতেছি। অন্য দেশের ক্ষেত্রে হতে পারে এটা ডলার, কোন দেশের ক্ষেত্রে হতে পারে এটা রুপি। সো সেটাই আমরা বলতেছি যে মানিটা আরেকভাবে কিভাবে ইউজ হয়, মূল্যের পরিমাপের একক হিসেবে অথবা ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে। আরেকটা কি? স্টোর অফ ভ্যালু. A store of value is an item that people can use to transfer purchasing power from the present to the future. আর এটা হচ্ছে যদি বলি, সেটা হচ্ছে মূল্য সংরক্ষণের একটা মাধ্যম হিসেবে মানি আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? আমরা হচ্ছে মানি অথবা অর্থ, এটা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি, যে ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার। তো এভাবে এটাকে আমরা একটা সঞ্চয়ের মাধ্যম বলতে পারি অথবা মূল্য সংরক্ষণের একটা মাধ্যম বলতে পারি। তো এই তিনটা ফাংশনস হিসেবে মানি কাজ করে। সো সেকেন্ডলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ মানি। কনসেপ্ট অফ মানিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বাংলায় যদি বলি তারল্য। লিকুইড শব্দটা থেকে লিকুইডিটি আসতেছে। তো লিকুইডিটি ইজ দ্য ইজ উইথ হুইচ অ্যান অ্যাসেট ক্যান বি কনভার্টেড ইনটু দ্য ইকোনমিক্স মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে একটা সম্পদ কনভার্ট হবে কিসে? একটা অর্থনীতির বিনিয়োগের মাধ্যমে এটা কনভার্ট হয়ে যাবে। কিভাবে? যে এনি কাইন্ড অফ অ্যাসেট, যে কোনো সম্পদকে যত দ্রুত এবং সহজভাবে নগদ অর্থে রূপান্তর করা যায় অথবা রূপান্তর করার যে সক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের লিকুইডিটি। লিকুইডিটি সম্পর্কে এতটুকুই এনাফ। অ্যান্ড আমরা দেন পড়বো হচ্ছে কাইন্ডস অফ মানি। মানি হচ্ছে, এখানে আমরা দুই ধরনের মানি নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কমোডিটি মানি আর একটা হচ্ছে ফিয়াট মানি। তো কমোডিটি মানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পণ্য অর্থ। পণ্য অর্থ, হ্যাঁ। অ্যান্ড ফিয়াট মানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আম, মানে সরকার কেন্দ্রিক কিছু একটা জিনিস। আচ্ছা, যাই হোক, কমোডিটি মানি বলতে আমরা যেটা বলতেছি পণ্য অর্থ। পণ্য অর্থটা কি? কমোডিটি মানি টেক্স দ্য ফর্ম অফ আ কমোডিটি উইথ ইন্ট্রিনসিক ভ্যালু।
এটা হচ্ছে এমন ধরনের একটা অর্থ যার নিজস্ব কোনো মানে একটা নিজস্ব একটা ভ্যালু থাকবে, ওইটার মূল্য থাকবে, এবং এটা অন্যান্য কাজে হচ্ছে ব্যবহার করা যাবে। যেমন এখানে লেখা আছে গোল্ড, সিলভার, দেন হতে পারে এনিথিং, ইট ক্যান বি এনিমেলস। হ্যাঁ, তো এরকম টাইপের জিনিস হচ্ছে আমরা কমোডিটি মানি হিসেবে বলবো। মানে কিরকম, একটু সিম্পলিফাই করে যদি বলি, যেটা একটা মানে প্রকৃত অর্থে একটা মূল্য থাকবে, এবং যেটা আহ আরেকটা বৈশিষ্ট্য এটার হচ্ছে এটা প্রকৃতিতে মোটামুটি সীমিত পরিমাণে থাকবে, এবং আম, দেখা যাবে যে এটা দীর্ঘদিন ধরে বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে, সেটা হচ্ছে কমোডিটি মানি। এগুলো হচ্ছে কিছু ফাংশনস মানে অথবা কিছু মানে কমোডিটি মানির বৈশিষ্ট্য, যেটাতে আমরা বুঝতে পারবো whether it's commodity money or it's fiat money. এন্ড সেকেন্ডলি আমি যেটা পড়তেছি সেটা হচ্ছে ফিয়াট মানি। এটা হচ্ছে কিছুটা সরকারের সাথে মানে আনাগোনার মানি, যে ফায়াট মানি ইজ ইউজড অ্যাজ মানি বিকজ অফ গভর্নমেন্ট ডিক্রি। এটা হচ্ছে সরকার অথবা আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক থেকে যাচাই বাছাই করে অথবা কিছু ফাংশনস এর মাধ্যমে কিছু একটা অর্থ যার নিজস্ব কোনো মানে মূল্য নাই অথবা প্রকৃত কোনো মূল্য নাই কমোডিটি মানির মতো, এটা হচ্ছে পুরোটাই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সরকার যদি এটাকে বৈধ বলে ঘোষণা করে তাহলে এটা বৈধ, or else it has no value। তো এটাই হচ্ছে ফিয়াট মানির বৈশিষ্ট্য। এন্ড দুটো যদি একটু আমরা তুলনা করি, সেটা হচ্ছে কমোডিটি মানিটা নিজস্ব একটা মূল্য থাকবে, বাট ফিয়াট মানিটা নিজস্ব কোনো মূল্য নেই, এটা পুরোপুরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বলতে যে এটার মানে নিজস্ব মূল্য নাই, ঠিক আছে, বাট এটা বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, এমন না যে হচ্ছে আমরা ব্যবহার করব না এটাকে। বিনিয়োগের মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করা খুবই বাধ্যতামূলক। যেমন আমাদের কেন্দ্রীয় ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলো ছাপায় সেগুলাই আমরা ব্যবহার করি, তো সেগুলো ব্যবহার করতে আমরা বাধ্য। আমরা অবভিয়াসলি গোল্ড আদান প্রদান করে আমাদের নিত্য প্রয়োজনীয় সেবা অথবা পণ্যগুলা কিনি না অথবা বিক্রি করি না, তাই না? আমরা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে টাকা ব্যবহার করি, সেই টাকাটা আসতেছে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে অথবা সরকার থেকে বলতেছি আমরা। তো ফিয়াট মানিটা কি? এটা হচ্ছে আমরা বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে আমরা বাধ্যতামূলক। যেমন এই যে কয়েন্স, কারেন্সি, চেক ডিপোজিটস এক্সেট্রা। সো আই হোপ দিস কনসেপ্টস আর ক্লিয়ার। দেন হচ্ছে আমরা পড়বো মানি ইন দ্য ইকোনমি। তো মানি ইন দ্য ইকোনমির ক্ষেত্রে আমরা হচ্ছে ফিয়াট মানি যেটা দেখলাম কারেন্সি, কয়েন, তো সেখান থেকে আমরা কারেন্সিটা একটু জানবো। সেটা হচ্ছে কারেন্সি ইজ দ্য পেপার, বিলস এন্ড কয়েন্স ইন দ্য হ্যান্ডস অফ দ্য পাবলিক। আচ্ছা, কারেন্সি বলতে আমরা বুঝতেছি মুদ্রা। হুম, কারেন্সি বলতে আমরা বুঝতেছি মুদ্রা। সো মুদ্রা এবং অর্থ দুইটা কিন্তু আলাদা। মানিটা বলতেছি আমরা, মানিটা হচ্ছে আমাদের অর্থ এবং কারেন্সিটা হচ্ছে আমাদের মুদ্রা। দেখা যায় কি আমরা হচ্ছে মানিটা বলতে টাকা বোঝাই এন্ড কারেন্সি বলতে কি বুঝাই আল্লাহ জানে, বাট না, মানি মিন্স অর্থ এন্ড কারেন্সি মিন্স হচ্ছে আমাদের মুদ্রা। সো মুদ্রা হচ্ছে মেইনলি একটা দেশের সরকার অথবা একটা কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা এমন ধরনের একটা অর্থ যেটা হচ্ছে বৈধ, এবং আমরা জনগণরা ওটাকে বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করতেছি। এটার বিনিময়ে আমরা পণ্য এবং সেবা ক্রয় করতেছি, এবং এটা সাধারণত কি হয়, কাগজের নোট হয়, এই যে পেপার বিলস, কাগজের নোট হয়, এবং কয়েন আকারেও প্রচলিত হয়, এই যে কয়েন। সো আমরা মুদ্রাটাকে কিভাবে দেখতেছি, একটা হচ্ছে কয়েন হিসেবে চলতেছে আর একটা হচ্ছে পেপার বিলস। টাকাটা কি আসলে একটা পেপারই তো, তাই না? একটা কাগজের নোট, সেটাই হচ্ছে আমরা টাকা, আর হচ্ছে কয়েন, এই দুই ভাবে কারেন্সিটা চলতেছে, এটাই। আর আরেকটা হচ্ছে আমরা ডিমান্ড ডিপোজিট সম্পর্কে জানতেছি, যে ডিমান্ড ডিপোজিটস আর ব্যালেন্সেস ইন ব্যাংক অ্যাকাউন্টস দ্যাট ডিপোজিটর্স ক্যান অ্যাক্সেস অন ডিমান্ড বাই রাইটিং আ চেক। আচ্ছা, ডিমান্ড ডিপোজিট হচ্ছে, ডিপোজিট তো মোটামুটি আমরা জানি যে ব্যাংকের একটা কিছু ফাংশন। সো ডিমান্ড ডিপোজিট হচ্ছে ব্যাংকের এমন একটা ডিপোজিট। আচ্ছা, ডিপোজিট বলতে বুঝাচ্ছি আমরা একটা আমানত, এমন একটা আমানত যেটা গ্রাহক যে কোনো সময় চেকের মাধ্যমে, অথবা এখানে চেকের কথা বলা আছে,
অথবা যদি আমরা একটু আধুনিকভাবে চিন্তা করি এটিএম বুথের মাধ্যমে অথবা এনি কাইন্ড অফ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নগদে পরিণত করতে পারে পূর্বে কোনো নোটিশ ছাড়াই। মানে আমরা ব্যাংকে হচ্ছে কিছু টাকা আমানত হিসেবে রাখতেছি, which I can withdraw anytime with a check or with the help of ATM booth or with any kind of online banking. হ্যাঁ, তো এটার বৈশিষ্ট্যটাই হচ্ছে ডিমান্ড ডিপোজিটের, যে আমি গ্রাহক যখন ইচ্ছা তখন আমি সেটা তুলতে পারবো এবং সেটার ক্ষেত্রে সুদের হার কম বেশি হতে পারে এবং মানে লেনদেনের ক্ষেত্রে আমি গ্রাহক হিসেবে একটা সুবিধা পাবো, সেটাই আমরা বুঝাচ্ছি ডিমান্ড ডিপোজিট হিসেবে এইখানে। তো এখানে যদি আমরা একটু দেখি ফিগার 1-এ আমরা হচ্ছে মানি ইন দা ইকোনমি দেখতেছি। তো এখানে M1-এ হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট থাকবে, ট্রাভেলার্স চেকস থাকবে, আদার চেকেবল ডিপোজিট থাকবে এবং কারেন্ট কারেন্সি থাকবে, ঠিক আছে। অ্যান্ড M2-তে হচ্ছে আমাদের এই জিনিসগুলো থাকবে। মানে এটা জাস্ট একটু রিমাইন্ড করার জন্য যে M2-র মধ্যে যেগুলা থাকে তার মধ্যে পুরা M1-টাও ইনক্লুডেড। একটা দেশের কারেন্সি, দেন হচ্ছে ডিমান্ড ডিপোজিট, এভরিথিং ইনক্লুডেড ইন M2। সো দেন আমরা পড়বো ব্যাংকস অ্যান্ড দ্য মানি সাপ্লাই। এখানে হচ্ছে আমরা জানবো রিজার্ভ সম্পর্কে, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সম্পর্কে এবং রিজার্ভ রেশিও সম্পর্কে। তো রিজার্ভটা কি? রিজার্ভ বলতে আমরা বাংলা অর্থে যেটা বুঝি যে সংরক্ষণ। তো রিজার্ভস আর ডিপোজিটস দ্যাট ব্যাংকস হ্যাভ রিসিভড বাট হ্যাভ নট লোনড আউট। আচ্ছা, রিজার্ভ হচ্ছে এমন ডিপোজিট অথবা এমন ধরনের নগদ অর্থ অথবা আমানত অথবা জমা যেটাই হোক, যেটা তারা মানে এই যে ঋণ দেয় না, মানে যেটা তারা লোন হিসেবে দেয় না, কিন্তু তারা মানে সংরক্ষণ করে রাখবে, ব্যাংকের নীতিমালা অনুযায়ী এটা সংরক্ষণ করে রাখবে, এটাই হচ্ছে আমাদের রিজার্ভস। সো রিজার্ভটা কি? যেটা ব্যাংক অন্য কাউকে লোন দিতে পারবে না, ও হচ্ছে ওটাকে রিজার্ভ করে রাখবে অথবা আমানত হিসেবে রাখবে, সংরক্ষণ করে রাখবে, সেটা হচ্ছে রিজার্ভস। And in a fractional banking system, banks hold a fraction of the money deposited as reserves and lend out the rest. আচ্ছা, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা হচ্ছে আংশিক সংরক্ষণ, মানে আংশিকভাবে সংরক্ষণ করবে এরকম একটা ব্যাংকিং ব্যবস্থা। এটা হচ্ছে এমন একটা মানে ব্যাংকিং ব্যবস্থা যেখানে ব্যাংক তাদের মোট আমানতের একটা অংশ সংরক্ষণ করবে এবং বাকি একটা অংশ ঋণ হিসেবে প্রদান করবে। রিজার্ভটা ছিল কি, যে ও যে পরিমাণ রিজার্ভ রাখতেছে পুরোটা ও হচ্ছে রিজার্ভে রাখবে, আমানতই রাখবে, ও কাউকে ঋণ দিবে না। বাট ফ্র্যাকশনাল ব্যাংকিং সিস্টেমে যেটা হয়, ওর যে অংশটা মোট আমানতের যে অংশটা সেখান থেকে কিছু অংশ হচ্ছে রিজার্ভ হিসেবে রাখবে অথবা সংরক্ষণ করে রাখবে এবং বাকি অংশ ও ঋণ হিসেবে দিবে, এই যে লেন্ড আউট দ্য রেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ব্যাংকিং সিস্টেম। অ্যান্ড রিজার্ভ রেশিওটা হচ্ছে কি, ইজ দ্য ফ্র্যাকশন অফ ডিপোজিটস দ্যাট ব্যাংকস হোল্ড অ্যাজ রিজার্ভ। আচ্ছা, রিজার্ভ রেশিও অথবা সংরক্ষণের হার যেটা, সেটা হচ্ছে এমন একটা হার অথবা এমন একটা অনুপাত যেটা একটা ব্যাংক তাদের মোট আমানতের অথবা মোট রিজার্ভের না মোট আমানতের, এখানে হচ্ছে আমানত এবং রিজার্ভটা দুটাকে আমরা আলাদা করব। যে আমি হচ্ছে একটা ব্যাংকে 10 টাকা রাখলাম, তাহলে আমার জন্য রিজার্ভ হচ্ছে 10 টাকা। আরেকজন হচ্ছে ওই ব্যাংকেই 20 টাকা রাখলো, তাহলে তার জন্য রিজার্ভ হচ্ছে 20 টাকা। বাট ওই ব্যাংকের টোটাল আমানত বা টোটাল যে রিজার্ভ সেটা হচ্ছে 30 টাকা। তো এখানে হচ্ছে রিজার্ভ রেশিওটা সেভাবে হিসাব হবে যে আমানতটা বলতেছি টোটাল যেটা সেটা, তো সংরক্ষণের হার হচ্ছে সেই টোটাল আমানতের কত অংশ সে সংরক্ষণ করবে, ওই ব্যাংকটা সংরক্ষণ করবে, সেটার একটা হার। মানে আমানতের মধ্যে কতটুকু সে সংরক্ষণ করবে সেটার হার অথবা রেশিও হচ্ছে আমাদের রিজার্ভ রেশিও। যেমন যদি একটা কেন্দ্রীয় ব্যাংক 10% সংরক্ষণ হার নির্ধারণ করে, যে আমি 10% সংরক্ষণ হার মানে 10% সংরক্ষণ করব, এবং কোনো ব্যাংকের আমানত যদি 100 কোটি টাকা হয়, তাহলে সেই ব্যাংকটা কি করবে, রিজার্ভ রেশিও 100 × 10%, সংরক্ষণের হার কত 10% এবং ওর আমানত আছে কত 100 কোটি টাকা, তো 100 × 10% which is 10 কোটি টাকা সে সংরক্ষণ করতে পারবে। এটা হচ্ছে মেইনলি কনসেপ্ট।
দেন হচ্ছে মানি ক্রিয়েশন উইথ ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। আচ্ছা, আংশিক ব্যাংক ব্যবস্থা, এটা তো বললামই যে তাদের আমানতের একটা অংশ সংরক্ষণ করবে, বাকি অংশ সে ঋণ হিসেবে দিবে। এই প্রসেসে যেটা হবে মেইনলি সেটা হচ্ছে একটা নতুন অর্থ তৈরি হবে এবং এটার কারণে লিকুইডিটি বাড়ে। সো প্রসেসটা যদি একটু পড়ি, when a bank makes a loan from its reserves, the money supply increases. একজন গ্রাহক হচ্ছে যখন একটা লোন করে তখন কি হয়, মানি সাপ্লাই বেড়ে যায়। আচ্ছা, আমি ফার্স্ট রিড আউট করি। The money supply is affected by the amount deposited in banks and the bank that bank loan. আচ্ছা, deposits into a bank are recorded as both assets and liabilities. Liabilities and assets সম্পর্কে I hope you guys were clear in accounting. Okay. The fraction of total deposits that a bank has to keep as reserve is called the reserve ratio. Loan become an asset. Then one bank loans money. The money is generally deposited in the other bank. This creates more deposited and more reserves to be lent out. When a bank makes a loan from its reserve, the money supply increases. Okay, অনেক কিছু বলা। এটা যদি একটু সিম্পলি বলি সেটা হচ্ছে, ইনিশিয়ালি একজন মানুষ ব্যাংকে, ও হচ্ছে সাপোজ যে ও 100 কোটি টাকা জমা রাখলো একটা ব্যাংকে, ঠিক আছে। এখন যদি ওই ব্যাংকের সংরক্ষণের হার হয় 10%, তাহলে ওই ব্যাংক 10 কোটি টাকা সংরক্ষণ করবে। আচ্ছা, তো ও হচ্ছে 10 কোটি টাকা সংরক্ষণ করতে পারবে, যেহেতু ও সংরক্ষণের হার হচ্ছে 10% এবং 100 কোটি টাকা একজন গ্রাহক রেখে গেছে, তাহলে ও হচ্ছে 10 কোটি টাকা সংরক্ষণ করতে পারবে এবং 90 কোটি টাকা ও ঋণ দিবে। হ্যাঁ, 90 কোটি টাকা ও ঋণ দিবে এবং 10 কোটি টাকা ও হচ্ছে সংরক্ষণ করতে পারবে। সেক্ষেত্রে কি হবে, আহ যে ঋণ নিবে সে 90 কোটি টাকা অন্য একটা ব্যাংকে যদি জমা করে, তাহলে সেই ব্যাংক, অন্য একটা ব্যাংক যদি বলে যে আমারও সংরক্ষণের হার 10%, তাহলে কি হবে, বাকি 81 কোটি টাকা ওই ব্যাংক লোন দিবে, কারণ 90 এর 10% করলে এখানে আমরা 81 কোটি টাকা পাবো। এবং এভাবে কি হবে, আস্তে আস্তে অর্থের চক্রটা বাড়তে থাকবে। সো এভাবেই হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ রেশিও, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মাধ্যমে মানি দিন দিন বাড়ে, অর্থের পরিমাণ বাড়ে, এই যে মানি সাপ্লাই ইনক্রিজেস। ওকে, সো এখানে হচ্ছে মানি ক্রিয়েশন উইথ ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এখানে হচ্ছে আমাদের কিছু জিনিসপাতি এগুলো তেমন একটা আসে না, জাস্ট একটু বুঝার জন্য যে এখানে একটা টি অ্যাকাউন্ট, তো ও হচ্ছে ডিপোজিট একসেপ্ট করে, পোর্শন রিজার্ভ করে, লেন্ড আউট করে এবং ওর রিজার্ভ রেশিও হচ্ছে 10%। যেখানে রিজার্ভ 10%, ডিপোজিট 100, তো ও হচ্ছে 90 পেল, যেটা আমি বললাম। যেহেতু 100 ডিপোজিট করছে, 100 10% উইচ ইজ 90, তাহলে ওর হচ্ছে টোটাল অ্যাসেট হচ্ছে 100 এবং লায়াবিলিটিস হচ্ছে 100। তো ফার্স্টে হচ্ছে যে জিনিসটা ছিল এটাই, এই যে এটা হচ্ছে এটা ফার্স্ট ব্যাংকের যে কাহিনী, সেটা হচ্ছে এই কাহিনী। এটা এখানে আবার লিখছে যে ওর হচ্ছে 100 কোটি টাকা ছিল, ওর রিজার্ভ রেশিও হচ্ছে 10%, তাহলে ও হচ্ছে লোন দিবে 90 কোটি টাকা এবং এটা হচ্ছে ওর টোটাল অ্যাসেট 100 কোটি টাকা এবং 100 কোটি টাকা। এটা ফার্স্ট ব্যাংক। এন্ড সেকেন্ড ব্যাংকে গিয়ে কি হবে, ওর ডিপোজিট হচ্ছে 90, মানে সেকেন্ড ব্যাংকের যেটা লোন, মানে ফার্স্ট ব্যাংকের যেটা লোন সেটা সেকেন্ড ব্যাংকে গিয়ে হয়ে যাবে ডিপোজিট। হ্যাঁ, ডিপোজিট হয়ে যাবে। এন্ড সাপোজ সেকেন্ড ব্যাংকে রিজার্ভ রেশিও হচ্ছে 9%, তাহলে কি হবে, 90 এর 9% হচ্ছে আমাদের 81 কোটি টাকা। সো এভাবে হচ্ছে জিনিসটা হয় যে ফার্স্ট ব্যাংকের যেটা লোন থাকে, সেকেন্ড ব্যাংকে গিয়ে সেটা ডিপোজিট হয়ে যায় এবং যদি রিজার্ভ রেশিও হয় 9%, তাহলে ওটা হচ্ছে 81 কোটি টাকা হয়ে যাবে এবং টোটাল অ্যাসেটটা কি হবে, এটা ডিপোজিটের যে পরিমাণ সেটাই হয় টোটাল অ্যাসেটের পরিমাণ এবং টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ। তাহলে দুইটা ব্যাংক যখন মানে আমি হচ্ছে একটা ফুল অর্থনীতির ব্যাপারে যদি চিন্তা করি, একটা দেশের অর্থনীতি, তো ওই দুইটা ব্যাংক তো ওই দেশের মানে অর্থনৈতিক বাজারের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে দুইটা মিলে ওরও হচ্ছে 100, ওরও হচ্ছে 100, দুইটা মিলে আমাদের কত হয়, 190 কোটি টাকা হয়। সো এটাই হচ্ছে মেইন ক্যালকুলেশন, আস্তে আস্তে মানি সাপ্লাই বাড়ে। দ্যাটস ইট।
দেন হচ্ছে আমরা মানি মাল্টিপ্লায়ার সম্পর্কে জানবো। মানি মাল্টিপ্লায়ার হচ্ছে আমাদের অর্থগণিতক is the amount of money the banking system generates with each dollar of reserve। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা মানে ধারণা, যেটা হচ্ছে প্রাথমিক আমানত কিভাবে অনেকভাবে বাড়ানো যায় এবং কিভাবে সরবরাহ বাড়ানো যায়, এটারই একটা চিন্তা ভাবনা। তো এটা কিভাবে করে, মানি মাল্টিপ্লায়ার m is equal to 1/r, মানে রিজার্ভ রেশিও। r means রিজার্ভ রেশিও। সো আর যদি আমাদের 20% হয়, তাহলে হচ্ছে 1/20% করলে 1/5 পাবো। তাহলে হচ্ছে আমাদের মানি মাল্টিপ্লায়ার হচ্ছে গিয়ে আমাদের 5। এটাকে হচ্ছে আমাদের একটু ভাঙায় লিখতে হবে যে 20%, তো সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.02। সো 1/, এটা করলে আমাদের এরকম একটা রেজাল্ট আসবে। এখানে হচ্ছে 20%টা হবে আমাদের 0.2, নট 0.02, 0.2। সো এখানে যদি আমরা 1/, হচ্ছে 0.2 করি, তাহলে আমাদের হচ্ছে 5 আসে। মানে পার্সেন্টটাকে আমরা হচ্ছে পয়েন্টে কত আসে সেটাকে ভাঙায় নিব, দেন যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে আমাদের মানি মাল্টিপ্লায়ার। দেন হচ্ছে আমরা সেন্ট্রাল ব্যাংকস টুলস অফ মনিটারি পলিসি সেটা সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে মেইনলি কেন্দ্রীয় ব্যাংকের কিছু নিয়ম নীতি থাকে সেগুলো সম্পর্কে। তো এখানে আমরা 3টা সম্পর্কে জানবো। একটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস, আরেকটা হচ্ছে আমরা জানবো আরেকটা কি জানি, রিকোয়ারমেন্টস চেঞ্জিং ডিসকাউন্ট রেট। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট অপারেশনস। তো ওপেন মার্কেট অপারেশনস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে the central bank conducts open market operation when its government bonds from or sells government bonds to the public. When the central bank buys government bonds, the money supply increases and money supply decreases when central bank sells government bonds। আচ্ছা, মেইন কাহিনী হচ্ছে এটা কি করবে, সরকারি বন্ড এবং সিকিউরিটিজ কেনা বেচা করবে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক যদি বন্ড কিনে, কে কিনতেছে, কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক যদি অথবা সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড কিনে, তাহলে আমাদের ব্যাংকের হাতে বেশি টাকা আসবে, ঋণ বাড়বে, বাজারে লিকুইডিটি বাড়বে। মানে যদি ব্যাংক কিনতে পারে, ঠিক আছে, ব্যাংক যদি কিনে তাহলে সব বাড়বে। মানে কি বলে, সমানুপাতিক। ব্যাংক কিনলে সব বাড়বে, বাট যদি ব্যাংক বিক্রি করে তাহলে অর্থ কমবে, ঋণ কমবে, লিকুইডিটি কমবে, এভরিথিং কমবে, মানি সাপ্লাই কমবে, সব কমবে যদি ব্যাংক বিক্রি করে। বাট কিনলে সব বাড়বে। এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু না, ইজি কনসেপ্ট। দেন হচ্ছে আমরা জানতেছি রিজার্ভ রিকোয়ারমেন্ট সম্বন্ধে। রিজার্ভ রিকোয়ারমেন্ট হচ্ছে the central bank also influences the money supply with reserve requirements. Reserve requirements are regulations on the minimum amount of reserve that banks must hold against deposits। তো এটা হচ্ছে মেইনলি কি হবে আমাদের ব্যাংকের সেই কিছু নিয়ম থাকবে, কিছু রেগুলেশনস থাকবে। তো এই রেগুলেশনস থাকবে কিছু আমাদের। তো এখানে হচ্ছে মেইনলি যেটা হয়, আমরা হচ্ছে কি করি, ক্যাশ জমা করি। হ্যাঁ, তো ব্যাংক গুলো কি করে, সেই ক্যাশ গুলোর একটা নির্দিষ্ট অংশ আহ সংরক্ষণ হিসেবে করে রাখে। এখন ব্যাংক গুলাকে সরকারি বন্ড অথবা একটা নির্দিষ্ট সম্পদকে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি তারা সংরক্ষণ করতে পারে। মানে নট লাইক যে আমার মন যেতেছে আমি পুরাটা রেখে দিব, এরকম কোনো কিছু না। সো জিনিসটা হচ্ছে এরকম যে একটা মানে একটা অনুপাত এরা মেনটেন করে, আর নগদ জমার একটা অনুপাত এরা মেনটেন করে। এবং সেই অনুপাত যদি বাড়ে, তাহলে দেখা যাবে অনুপাত যদি অনেক বেড়ে যায়, মানে যদি ও এনিহাও বলে যে
মানে ও খুবই পাওয়ারফুল ব্যাংক। হ্যাঁ, এরকম একটা ব্যাংক, মানে ফার্স্ট লেভেলের কিছু ব্যাংক। তো ও যদি বলে যে আমি আমার রিজার্ভ রেশিও অনেক বাড়াই দিব, সেক্ষেত্রে কি হবে, ঋণ কমে যাবে এবং মানে ঋণ যে দিবে, ঋণ প্রদানের ক্ষমতা কমবে এবং অর্থ কমে যাবে এবং দেখা যাবে মুদ্রাস্ফীতি কমবে। আর যদি রিজার্ভ রেশিও কমে তাহলে হচ্ছে ঋণ বাড়বে, অর্থ বাড়বে, বিনিয়োগ বাড়বে। মানে রিজার্ভ রেশিওর সাথে হচ্ছে মানি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভাইস ভার্সা। এন্ড লাস্টলি, আচ্ছা আরেকটা, চেঞ্জিং দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট। এই যে এটা হচ্ছে আমি ম্যানুয়ালি বললাম, আই থট যেখানে লেখা নেই, এটা যে লেখা আছে যে ইনক্রিজিং দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট, রিজার্ভ রিকোয়ারমেন্ট যদি বাড়াই তাহলে হচ্ছে মানি সাপ্লাই কমে যাবে। এন্ড ডিক্রিজিং দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট, রিজার্ভ রিকোয়ারমেন্ট কমাইলে মানি সাপ্লাই বাড়বে। সো এটা হচ্ছে ভাইস ভার্সা। আর এর আগেরটার সাথে ছিল সমানুপাতিক। এন্ড লাস্টলি, চেঞ্জিং দ্য ডিসকাউন্ট রেট, দ্য ডিসকাউন্ট রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্য সেন্ট্রাল ব্যাংক চার্জ ব্যাংক for loans. Increasing discount rate decreases the money supply, decreasing the discount rate increases the money supply. তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিভাবে? ডিসকাউন্ট রেট হচ্ছে এমন একটা সুদের হার যা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার। যদি আমাদের ডিসকাউন্ট রেট বাড়ে তো কি করবে, ব্যাংকের ঋণের খরচ বাড়বে, দেখা যাবে ব্যাংকগুলো অন্য ব্যাংকে কম ঋণ নিবে। তো বাজারে দেখা যাবে লিকুইডিটি কমবে এবং মুদ্রাস্ফীতি আহ বাড়বে। তো জিনিসটা হইতেছে কি, মানে যত ঋণ বাড়বে তত হচ্ছে ভালো। ঋণ বাড়লে একটা দেশের ইকোনমির জন্য ভালো। সো সেটাই, যে ডিসকাউন্ট রেট যদি বাড়ে তাহলে হচ্ছে মানি সাপ্লাই কমবে এবং যদি ডিসকাউন্ট রেট কমে তাহলে মানি সাপ্লাই বাড়বে। সো রিজার্ভ রিকোয়ারমেন্ট এন্ড ডিসকাউন্ট রেটের সাথে এটা হচ্ছে ভাইস ভার্সা সম্পর্ক। So this is all about this money and the topic 4 of principles of economics. I hope you guys liked my this playlist of principles of economics. Thank you so much for watching. Goodbye and take care.